আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্নের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে অনেক দিন পর আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নবম দশম শ্রেণীর গণিতের অধ্যায় 11 অনুশীলনী 11.1-এর বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত। আমি চেষ্টা করব তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্কের খুব সহজ করে সমাধান দেওয়ার জন্য। তার জন্য কিন্তু তোমাদের একটি কাজ অবশ্যই করতে হবে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। দেখো, পর্ব একে একে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 4 পর্যন্ত যে ম্যাথগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? দেখো, একে কি আছে, দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এই ম্যাথটি করতে গেলে তোমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসলে কি, এটার সূত্রটা আসলে কি। দেখো, তোমরা চিত্রের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ABCD, এটা একটা কিন্তু বর্গক্ষেত্র। আর আমরা কি জানি যে একটা বর্গক্ষেত্রের 4টা বাহুই কি হয়, সমান হয়। যেমন দেখো, এখানে ABর মান যদি বা ABর দৈর্ঘ্য যদি আমরা A ধরি, BCর দৈর্ঘ্য আমাদের কিন্তু A হবে। সেম ADর দৈর্ঘ্যও A হবে এবং DCর দৈর্ঘ্যও কিন্তু A হবে। তার মানে কোনো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যখন A হবে তখন তার ক্ষেত্রফল হবে কি, A স্কয়ার। তার মানে এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, তার মানে কি A স্কয়ার বর্গ একক। এখন আমাদের এখানে বলা আছে কি যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A মিটার এবং B মিটার। তাহলে খেয়াল করো, এখানে আমি দুইটা বর্গক্ষেত্র নিলাম। যেমন এটা হলো আমার ABCD, এটা একটা বর্গক্ষেত্র। আবার EGHF, এটা হলো আমার একটা বর্গক্ষেত্র। তাহলে এর প্রত্যেকটা বাহু আমি A ধরলাম আর এর প্রত্যেকটা বাহু আমি কি ধরলাম, B ধরলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা কি পড়ে আসছো যে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে আমি এক বাহুর দৈর্ঘ্য A ধরলাম, তার মানে কি হবে দৈর্ঘ্য স্কয়ার, তার মানে কি A স্কয়ার। এখন এটার এক বাহুর দৈর্ঘ্য আমি কি ধরলাম, B স্কয়ার, B, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, B স্কয়ার। তাহলে এই দুইটা বাহুর ক্ষেত্রফলের অনুপাত কি হবে, A স্কয়ার অনুপাত B স্কয়ার। অঙ্ক কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো, সাজানোটা তোমরা কিভাবে সাজাবা। দেখো, আমি লিখে নিলাম যে বর্গক্ষেত্রের দুইটি বাহুর দৈর্ঘ্য A মিটার এবং B মিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে, A স্কয়ার বর্গমিটার, আরেকটা হবে কি B স্কয়ার বর্গমিটার। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে কি, A স্কয়ার অনুপাত B স্কয়ার। এটা কিন্তু একেবারে সহজ একটা অঙ্ক, ঠিক আছে? এরপর দেখো, যেটা আছে তোমাদের বইয়ের 2 নাম্বার ম্যাথ, যেটা এখানে বলা হয়েছে যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। দেখো, আমি তোমাদের প্রতিটা অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের যে সূত্রগুলা লাগবে সেগুলা কিন্তু আমি A to Z দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যাতে তোমাদের অঙ্কগুলা করতে কোনো প্রকার সমস্যা না হয়। আর এর জন্য কিন্তু তোমাদের একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা কি বলো, আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমার প্রতিদিনকার যে ভিডিওগুলো সে সম্পর্কে তোমরা যেন আপডেট পাও, ঠিক আছে? এখন দেখো, এই ম্যাথটা যদি আমি সমাধান করতে চাই, এক্ষেত্রে আমার বলা হয়েছে কি যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই সবই আমার লাগবে, তারপর এদের পরিসীমাও লাগবে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের যে সূত্র লাগবে সেটা কি, দেখো, যদি এরকম হয় যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা বৃত্তের ক্ষেত্রফল ধরবা পাই আর স্কয়ার বর্গ একক। এটা হলো সূত্র, আর এটা তোমরা একেবারে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তারপর দেখো, আর বৃত্তের পরিসীমা হবে কি 2 পাই আর একক, যেখানে পাইটা কি, পাই হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। সূত্রগুলো একেবারে মুখস্থ করে ফেলো। এরপর খেয়াল করো, বর্গক্ষেত্রের যখন বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে, যেমন বাহুর দৈর্ঘ্য যদি A ধরি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, আমরা কিন্তু ইতিমধ্যে এটা জানছি, তাই না? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তার মানে কি A স্কয়ার বর্গ একক। আর তার পরিসীমা কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, তার মানে 4A। আশা করি তোমরা বুঝতে পারছো।
এবার দেখো তাহলে এই অঙ্কটা তোমরা কেমনে করবা। এখানে বলছে কি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি একটু সাজাই নেই কিভাবে। দেখো আমি যদি বলি যে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার। পাই কিন্তু একটা ধ্রুব সংখ্যা, তোমরা সেটা জানো, সেটার মানও কিন্তু তোমরা জানো, তাই না। এরপর দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাইলে কি হবে এ স্কোয়ার হবে। আর বৃত্তক্ষেত্রের পরিসীমা যেন কি 2πr, আর বর্গক্ষেত্রের পরিসীমা যেন কি সেটা হচ্ছে 4a। এখন আমাদের বলছে যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে এই যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার আর এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার কি পাইছো, সরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কোয়ার আর বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই দুইটা সমান। তাহলে আমরা কি লিখব যে প্রশ্ন মতে পাই আর স্কোয়ার ইকাল টু হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এই যে তোমার এ স্কোয়ারটা আছে এটা কিন্তু ডান পাশে আছে। এখন এটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, দেখো এটা কিন্তু ভাগ আকারে আমরা লিখব। তাহলে কি হবে আর স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এই পাইটা যখন এই পাশে যাবে এখানে এটা গুণ আকারে আছে, এখানে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে 1/পাই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বর্গমূল করি তাহলে কি হবে, বর্গমূল করলে কি হবে, দেখো বর্গমূল করলে আমরা জানি যে রুট আর স্কোয়ার সবসময় কাটা যায়, তাহলে এখানে আর বাই এ থাকবে আর এখানে রুট ওভার দিয়ে আমরা 1/পাই লিখব। এটুকু কিন্তু আমাদের চলে আসছে। এখন আমাদের বের করতে বলা হয়েছে যে বৃত্তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। তাহলে আমরা কি জানি বৃত্তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2πr আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি 4a। তাহলে এটা আমি অনুপাত আকারে লিখলাম। এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি 2πr/4a। এরপর তোমার কাজ কি, দেখো এই 2 দিয়ে তুমি হচ্ছে 4কে কাটো, তাহলে তাকে কি হয় কি 2, তাহলে উপরে থাকে পাই আর নিচে থাকে কি 2a। এরপর দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি না, দেখো তো এই যে π/2 ইন্টু দিয়ে r/a, এরকম করে সাজানোর কারণটা হচ্ছে কি জানো, এই যে আমরা এখানে যে r/a এর একটা মান পাইছি না, এই মানটা যাতে আমরা বসাইতে পারি এজন্য, ঠিক আছে। এখন দেখো π/2 ইন্টু এই যে r/a এর যে মানটা পাইলাম সেটা আমরা বসাই দিলাম। এখন দেখো তাহলে নিচে হলো কি 2 রুট পাই। এখন উপরে শুধু পাই আছে। এখন এই পাইটাকে যদি আমরা দুইবার হচ্ছে রুট আকারে লিখি তাহলে কিন্তু একটি পাই হয়, হ্যাঁ, যেমন হচ্ছে 2কে কিন্তু তুমি রুট আকারে দুইবার লিখতে পারো, দুইটা রুট মিলে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা 2 হয়। এবার কাজ কি, দেখো এই যে এটা কাটা, তাহলে থাকে কি এই দেখো এই যে, তাহলে থাকে রুট ওভার হচ্ছে পাই আর নিচে থাকে হচ্ছে 2, তাহলে এটার অনুপাত কি হয়, এই যে এটার অনুপাত হচ্ছে এরকম। তার মানে বৃত্তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কিন্তু আমাদের চলে আসছে, এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর দেখো তোমাদের বইয়ের 3 নাম্বার যে ম্যাথটা আছে এখানে দেখো কি বলছে যে দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 এবং এদের লসাগু 180। সংখ্যা দুইটি নির্ণয় করো। এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। এখন এই ক্ষেত্রে যদি আমরা অনুপাতের সাধারণ রাশি x ধরি তাহলে একটা সংখ্যা হচ্ছে কি হবে 3x হবে, আরেকটি সংখ্যা কি হবে 4x। আমি এটা সরাসরি লিখছি যে সুতরাং সংখ্যা দুইটি 3x ও 4x। এখন লসাগু তাইলে কি হবে বলো, লসাগু কি কমন আনকমন সব নিতে হয়, 3x 4x। তোমরা বলতে পারো যে এখানে লসাগু তাইলে আমি 3x ইন্টু 4x দিলে তো 12x স্কোয়ার হয়, আমি কেন হচ্ছে 12x হলো, কারণ লসাগু মানে হচ্ছে কমন আনকমন সব আসবে। দেখো 3x আর 4x এর মধ্যে কমন আছে কি x, আর 3 4 দুইটাই কিন্তু আনকমন, তাই 3 ইন্টু 4 তারপর আমি x লিখছি, তাহলে কি 12x। এখন কি বলছে এদের লসাগু হচ্ছে 180, তার মানে আমি বলতে পারি যে শর্ত মতে 12x ইকাল টু হচ্ছে 180। তাহলে x ইকাল টু কি, এখানে এটা ইন্টু আকার আছে, এখানে এসে এটা ভাগ হয়ে যাবে। তাহলে x এর মান কত, দেখো 12 দিয়ে যদি 180কে ভাগ করো তাহলে হচ্ছে 15 আসে, x এর মান হচ্ছে 15। এখন বলছে সংখ্যা দুইটা, তাহলে একটি সংখ্যা কি হবে 3x, তাহলে 3 ইন্টু x এর মান বসাও এই যে 45, আর একটা সংখ্যা কি 4 ইন্টু x এর মান বসাও 60, তাহলে সংখ্যা দুইটা হচ্ছে 45 এবং হচ্ছে কি 60। আশা করি বুঝছো, খুবই সহজ কিন্তু, ঠিক আছে। এরপর দেখো আরেকটা আমি দেখাই, সেটা হলো কি তোমাদের বইয়ের 4 নাম্বার যে ম্যাথটা আছে এটাও অনেক সহজ। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 1:4।
অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো। তার মানে তোমাদের ক্লাসে কি সবসময় সকল স্টুডেন্ট আসে না, তাই না? তো এখন বলছে কি যে অনুপস্থিত যে শিক্ষার্থীর সংখ্যা আছে সেটাকে তুমি মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো। তাহলে এখানে বলছে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত। তার মানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যদি x হয়, উপস্থিত শিক্ষার্থী হবে কিন্তু 4x। দেখো তাহলে আমরা কি লিখব, যে মনে করি অনুপাতের সাধারণ রাশি x, তাহলে অনুপস্থিতের শিক্ষার্থীর সংখ্যা হবে x আর উপস্থিত হচ্ছে কি 4x। তাহলে মোট শিক্ষার্থী কি হবে, উপস্থিত ও অনুপস্থিত এই দুইটা মিলাই তো হচ্ছে মোট শিক্ষার্থী, তাই না? তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে কি x + 4x বা হচ্ছে কি 5x। এখন তোমাকে বের করতে বলছে যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় কত। এই ক্ষেত্রে যেটা করতে হবে, এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে মোট শিক্ষার্থীর সংখ্যাকে তুমি মোট তোমাদের যেটা করতে হবে, এখানে আমি কি লিখবো দেখো, এই যে x বাই মানে অনুপাতের যে সাধারণ রাশি x, সেটাকে আমি কি করব, এই যে মোট শিক্ষার্থী দ্বারা হচ্ছে ভাগ করব, তারপর এটাকে আমি ইনটু আকারে লিখবো হচ্ছে কি দিয়ে 100 দিয়ে, কারণ আমাদের কি করতে বলছে, শতকরায় প্রকাশ করতে বলছে, তাই না? তাহলে এখন তুমি হচ্ছে এটাকে কি করবা, দেখো x আমি কেটে দিলাম, তারপর 5 দিয়ে হচ্ছে আমি 100কে কাটলাম, তাহলে কি হয় 5 20 হচ্ছে 100, তার মানে হচ্ছে কি 20 জন। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত, দেখো এই যে 20%, যেহেতু শতকরায়। এখন তোমাদের হচ্ছে এখানে বলতে পারে যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত। তাহলে ওই ক্ষেত্রে তুমি কি করবা বলো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যেন কত ধরছি আমরা 4x, আর আমাদের মোট শিক্ষার্থী কত আছে 5x। তাহলে আমরা কি লিখবো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ভাগ হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা ইনটু হচ্ছে 100, তাইলে কিন্তু আমাদের শতকরায় চলে আসবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আমার পর্ব 2-এ তোমরা হচ্ছে এই অধ্যায়ের 5 আর 6-এর যে ম্যাথ আছে সেটা আমি দেখাবো। পর্যায়ক্রমে আমি সবগুলা ম্যাথই হচ্ছে করার চেষ্টা করব। তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।